হিয়া চলে যাওয়ার পরে রুহি রাগে চিৎকার করতে লাগলো। কেননা ততক্ষণে রুহি বুঝতে পেরেছে হিয়া কুকুর বলতে রাজকে বুঝিয়েছে। রুহি রাগের মাথায় টেবিলের উপর থাকা এক গাথা বই সব ছুঁড়ে ফেলে দিল নিচে। মাথার চুলগুলো খামচে ধরল সে। মনে মনে প্রতিজ্ঞা করলো মনটা একটু ভালো হলে হিয়াকে না কাঁদিয়ে ছাড়বে না সে। অনেক পুরনো হিসাব বাকি আছে, সব কিছু রুহি কড়ায় গন্ডায় বুঝে নেবে। ছাড়বে না হিয়াকে। হিয়ার বয়ফ্রেন্ডকে কেড়ে নিয়ে একটু লাভ হয়নি রুহির। হিয়া তো বিন্দাসই আছে, এখন আবার অন্য প্ল্যান বানাতে হবে। হিয়াকে সবার সামনে ছোট করতে হবে, তাহলে যদি একটু শান্তি মিলে তার। হিয়া নিজের রুমে ঢুকে মিনি স্পিকারে গান ছাড়লো, যাতে সে রুহির চেঁচামেচি শুনতে না পারে। ও জানে রুহি এখন চেঁচাবে। হিয়া গানের তালে তালে নাচতে লাগলো, যা শুনে পাশের ঘর থেকে রুহি আরো বেশি খেপে গেল। আর সে ভীষণ খুশি। কাল রাতে তো হিয়াকে কাঁদতে দেখে রুহি হেসেছিল, আজ না হয় সে একটু হাসুক। যদিও রুহি এসব দুঃখ তো কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু হিয়াকে দেওয়া আঘাত, সেগুলো তো হিয়ার অত্যন্ত অন্তরে গেঁথে আছে। রুহিকে সে নিজের আত্মার শান্তির জন্য কাঁদালো, যদিও এটা ক্ষণস্থায়ী। সন্ধ্যা দেখে রাজ এলো। রুহি তখনও মন খারাপ করে নিজের রুমে বসে আছে। বলা যায় বেচারি আজকে সারাদিনই বেরি হয়নি রুম থেকে। রুহির মা ও চাচিরা কতবার ডাকলো, কারো কথা শুনলই না সে। রাজ এসে দেখলো রুহির মন খারাপ, সে রুহির পাশে বসলো। রুহিকে বলল। রাজের কথা শুনে রুহি বেচারি কেঁদে ফেলল। এরপর সব ঘটনা খুলে বলল রাজকে। এতে রাজের চোখে মুখে বিন্দুমাত্র সহানুভূতি দেখা গেল না, বরং ও আরও রেগে গেল। রেগে মেগে বলল, তুমি কি বোকা রুহি? তুমি জানো না পিন কাউকে দিতে হয় না? কি আশ্চর্য! রুহি ভীষণ কষ্ট পেল রাজের কথাতে। সে কেঁদে কেঁদে বলল, আমি কি ইচ্ছে করে করেছি? না, তুমি আমাকে বলো, লেখাপড়া এই শিখেছো তুমি? তুমি জানো না পিনকোড কাউকে দিতে হয় না? বোকা নাকি তুমি? ওদের সব কথার মাঝে এলো তুবা ও হিয়া। রাজের কথা কেড়ে নিয়ে হিয়া বলল, সব থেকে বোকা কে জানেন দুলাভাই? যে নিজেকে বেশি চালাক মনে করে। আমাদের রুহি আপু সবসময় নিজেকে সর্বজান্তা মাসুদা মনে করেন, তাই আজ আর এই পরিণতি। হিয়ার কথা শুনে রাজ ও রুহি দুজনেই তেলে বেগুনে জ্বলে উঠল, কিন্তু তুবার সামনে কিছুই বলতে পারলো না। হিয়া তুবাকে ইচ্ছে করে ওর সাথে এনেছে, যাতে ওরা হিয়াকে কোনো কষ্টদায়ক কথা না বলতে পারে। রুহি কিছু বলতে দিচ্ছিল, তার আগে হিয়া বলল, কিন্তু দুলাভাই আপনি সামান্য 30,000 টাকার জন্য আমার বোনকে এইভাবে বকছেন? ছি, এই ভালোবাসেন আমার বোনটাকে? কোথায় ওকে নিয়ে হানিমুনে যাবেন তা না এমন করছেন? এটা আপনার ভালোবাসার নমুনা? অনেক বেশি বাড়াবাড়ি করছে। ওকে এবার কিছু না বললেই নয়। রুহিতিবাকে বলো তোর দুলাভাই সারাদিন পর এসেছে, ওর জন্য একটু শরবত বানিয়ে নিয়ে আয়। যাওয়ার জন্য পা বাড়ালো। হিয়া বলল, এই তুবা দাঁড়া, আমি যাচ্ছি। জানিস আমার অনেক দিনের শখ রুহি আপার বরকে আমার হাতের স্পেশাল শরবত খাওয়াবো। তুই এখানে থাক, আমি যাই। রুহি কিছু বলার আগে হিয়া ওখান থেকে দৌড়ে চলে গেল। সে যেমন ইচ্ছে করে ওদের কাছে গিয়েছিল, তেমন ইচ্ছে করে আবার চলে এসেছে। হিয়ার কোনো কটু কথা শুনবে না রুহি থেকে, এইবার শুধু কথা শোনাবে। যতদিন থাকবে ততদিন হিয়া এমনই করবে। আর তারপরে মাস্টার প্ল্যান তো আছেই। দেখে নেবে রুহি কতটা হিংসে ওকে করতে পারে, আর হিংসে করবে বা কে উন্নতি করতে পারবে। সে কয়েকদিন, আজ প্রায় 2 সপ্তাহ পর হিয়া ভার্সিটিতে যাবে। সকাল থেকে তোড়জোড় শুরু করেছে সে। আজ আর হেলেনাকে জ্বালিয়ে মারছে। এইবার এটা খুঁজে পাচ্ছে না তো আরেকটা খুঁজে পাচ্ছে না, আর বারবার হেলেনাকে ডাকছে। হিয়া চুল বাঁধবে, কিন্তু তাড়াহুড়ার ঠেলায় চিরুনিটা পর্যন্ত খুঁজে পাচ্ছে না। ও গলা ছেড়ে আবারও ডাকলো হেলেনাকে। আম্মু, চিরুনি খুঁজে পাই না, শিগগিরই এসো। হেলেনা রান্নাঘরের কাজ করছিলেন। হিয়াটাকে তিনি বেজায় বিরক্ত হলেন, তবুও ছুটে গেলেন ওর কাছে। হিয়া তখন চুল এলোমেলো করে বিছানায় বসে আছে। হেলেনা গিয়ে হিয়ার মাথায় একটা গাঁটটা মারলেন প্রথমে, এরপর তিনি চিরুনিটা খুঁজতে লাগলেন। মিনিটের মধ্যে পেয়েও গেলেন। হেলেনা চোখ বড় বড় করে তাকালেন হিয়ার দিকে। হিয়া বেচারি মায়ের দিকে তাকিয়ে বোকা হাসলো। আসলে চিরুনিটার সামনেই ছিল, একটু দেখলেই পেয়ে যেত। হেলেনা মেয়ের হাসি দেখে আর কিছুই বললেন না, উল্টো তিনি সমস্ত কাজ ফেলে রেখে হিয়ার চুল বাঁধতে বসলেন। নিজের সমস্ত ভালোবাসা ঢেলে দিয়ে তিনি হিয়ার লম্বা চুলগুলো বেনুনি গেঁথে দিলেন। আদুরে গলায় বললেন, আম্মু, এখন একটু নিজের যত্ন নেওয়া শিখতে হবে তো। নিজের জিনিস গুছিয়ে রাখতে হবে, না হলে 2 দিন পর পরের বাড়িতে যাবে, তখনও কি আমি গিয়ে এসব গুছিয়ে দেব? হিয়া ঘুরে গিয়ে মাকে জড়িয়ে ধরলো, আহ্লাদি হয়ে বলল, কে যাচ্ছে পরের বাড়ি? হুম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না।
হেলেনা হিয়ার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা হয় নাকি কখনো? আজ হোক বা কিছুদিন পর তোমার তো বিয়ে করতেই হবে মা, পরের ঘরে যেতেই হবে, মেয়ে হয়ে জন্মেছ যে। হিয়ার ভীষণ মন খারাপ লাগলো। আসলে মেয়েদের জীবনটা কত অদ্ভুত। প্রিয় ঘর, সবচেয়ে আপন বাবা মা, নিজের পছন্দের সব কিছুকে পেছনে ফেলে মেয়েদের যেতে হয় পরের বাড়ি। সেখানে অধিকাংশ মেয়ের নিজের মতো আর বাঁচতে পারে না। পরের ঘরে মেয়েরা হয়ে যায় পুতুল। হেলেনা এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। তাকালেন হিয়ার অন্ধকার মুখের দিকে। আবারও বললেন, আমার খুব চিন্তা হয় রে। আমার একমাত্র মেয়ে তুই, তোকে তো আমি যেখানে সেখানে বিয়ে দিতে পারি না। আর আজকাল যে অবস্থা মানুষের, আল্লাহ যেন আমার মেয়েটার জন্য একটা রাজপুত্র পাঠায়। আমি যেন সেও যেন তাকে দামি পুতুলের মতো যত্নে রাখে। হিয়া হালকা বিরক্তি নিয়ে বলল, মা এসব কেন বলছো? এসব বাদ দাও, আমার দেরি হয়ে যাচ্ছে, গেলাম। এক মুহূর্ত দাঁড়ালো না। ও জানে এরপরে ঘটনা। ও যদি এখন দাঁড়ায়, হেলেনা বলে শুরু করবেন। এইবার শুধু কথাই বলে ক্ষান্ত হবে না, সাথে কান্নাকাটি করে একদম একাকার করে ফেলবেন। সকাল 11টা বাজে। নাফি নিজের রুমে বসে ফোনে ফেসবুক স্ক্রল করছে। হঠাৎই আসিয়া জাহান হিয়া নামের একটা আইডির সামনে এলো। নাফি চিনল আইডির মালিককে। কি মনে করে যেন নাফি হিয়ার আইডির ভেতরে ঢুকলো। হিয়ার প্রোফাইল পিকচারটা দেখে খুব মন দিয়ে দেখতে লাগলো। সম্ভবত রাজের বৌভাতের দিন তোলা এই ছবিটা। নাফি ভীষণ ধৈর্য সহকারে খুঁটে খুঁটে দেখতে লাগলো সেই ছবিটা। লাইট ইয়েলো কালারের শাড়ি পরিয়ে তা হিয়া সূর্যের চাপ থেকে বাঁচতে এক হাত ললাটির উপর দেওয়া। আর সেই মুহূর্তে ছবিটা তোলা হয়েছে। চোখে মুচকি হাসি। নাভি জুম করে হাসিটা দেখতে লাগলো। কি মিষ্টি, কি মিষ্টি। হিয়ার ছবি থেকে তাকে নাভি অস্পষ্ট স্বরে বলল, রোদ্দুরি। পরক্ষণে সে অবাক হলো। সে মানে নাফি, সে কিনা একটা মেয়ের প্রোফাইলে ঢুকিয়ে সব করছে। ছি নাফি, ছি। নাফি দ্রুত ফোনটা রেখে দিল। ও বাড়ি থেকে আসার পর আর দেখা হয়নি হিয়ার সাথে। যদিও মেয়েটাকে মন থেকে সরাতে পারেনি সে। ওসব জাগে। নাফি তাড়াহুড়া করে রুম থেকে বের হলো। গন্তব্য মায়ের রুম। এ কদিনে নাসিমার সাথে তার তেমন কথাই হয়নি। শুধু খাওয়ার সময় দেখা হয়েছে আর টুকটাক কথা হয়েছে। নাসিমা এখনো জেদ ধরে বসে আছেন। সে নাফিকে বিয়ে দিয়েই ছাড়বেন এবার। তার তো মান সম্মান বলে কিছু আছে নাকি? ছোট ছেলে বিয়ে করেছে অথচ বড় ছেলে বিয়ে করার নামগন্ধ নেই। সবাই তো প্রশ্ন করছে। দরজা খোলা ছিল, তাও নাফি নক করলো প্রথমে। রুমের ভেতর থেকে নাসিমা বললেন, কে, ভেতরে এসো। নাফি ধীরে ধীরে ভেতরে ঢুকলো। মেয়ে মানুষের মতোও কেন জানি তার লজ্জা লাগছে। আসলে অনেক দিন ধরে তো নাসিমার সঙ্গে কথা হয় না। এখন নিজে থেকে কথা বলতে আসছে। ব্যাপারটা লজ্জাজনক। নাফি গিয়ে নাসিমার পাশে বসলো। নাসিমা এতে অবাক হলেন বই কি, তবে সে অভিমান নাফির দিকে তাকালেও না। ওদিকে নাফি কেসে উঠল। সে চেষ্টা করলো মায়ের মনোযোগ নেওয়ার, কিন্তু সে ব্যর্থ হলো। নাসিমা নিজের মতো করে বই পড়ছেন। নাফি এদিক ওদিক তাকিয়ে হেসে বলেন, কি আম্মু বই পড়ছো? নাসিমা বইয়ের দিকে তাকিয়ে বললেন, না বই পড়ছি না, ঘুমাচ্ছি, চোখ দুটো গেছে মনে হয়। নাফি জোরে জোরে শ্বাস নিল। না জানি আরও কত কি শুনতে হয়। নাফি বলল, ইয়ে আম্মু শোনো না, একটু কথা আছে। যতদিন না বড় বউ আসছে ততদিন আমি কানে শুনবো না। নাফি ভেবাচাকা খেয়ে গেল মায়ের কথা শুনে। এটা কোন ছেলে মানুষই। নাফি কিছুক্ষণ মেজের দিকে তাকিয়ে থাকলো। মনে মনে বলল, তবে তোমার ইচ্ছে পূরণ হোক রোদ্দুরি। নাসিমাকে হতবাক করে দিয়ে নাফি প্রথমবারের মতো স্বীকারোক্তি দিল, আচ্ছা আম্মু আমি বিয়ে করব। এইবার তো কথা শোনো। নাসিমা অবাক হয়ে চেয়ে থাকলেন নাফির দিকে। নিজের কানকে তিনি বিশ্বাস করতে পারলেন না। ঠিক কতদিন কতদিন ধরে বলছেন বিয়ের কথা, আজ অবশেষে মত দিল। নাসিমা ভেতরের উত্তেজনা চেপে রাখলেন আপাতত। গম্ভীর স্বরে বললেন, যদি এই কথা হয় তাহলে আমি কানে শুনবো, যা বলার বলতে পারো। নাফি বলল, আম্মু রাজের নতুন বিয়ে হয়েছে, ওরা কোথাও থেকে ঘুরে আসুক। আমার অফিস থেকে এই শীতকালে ফ্যামিলির ট্রিটের জন্য একটা অফার দিয়েছে। আমি চাইছিলাম ওরা গিয়ে ঘুরে আসুক। সে কি, তুই না বলি বিয়ে করবি, তাহলে ওরা গেলে কিভাবে হবে? নাভি কিছু একটা ভেবে বাঁকা হাসলো। বলো, তোমাকে একটা কথা বলছি আম্মু। বল। বিয়ে আমি করতে পারি এক শর্তে। নাসিমা ভুরু কুঁচকে বলল, কি শর্ত? নাফি বলল, ওরা দুজন ট্রিপে গেলেই আমি বিয়ে করব, না হলে না। আর তুমি আমার বিয়ের কথা কাউকে বলতে পারবি না। আপাতত এই বিষয়টা আমি সিক্রেট রাখবো।
নাসিমা বুঝলেন না নাফি কেন এমন শর্ত দিল। তিনি বেশ অবাক হলেন, নাফি এরকম চাচ্ছে কেন। নাফি হয়তো বুঝলো তার মা হয়তো অন্য কিছু ভাবছে, তাই সে বলল, আরে আম্মু, মনে করো রাজু রুহিকে একটা সারপ্রাইজ দেবো। রাজু বহুবার মেয়ে ঠিক করেছে আমার জন্য। ওরা যখন দেখবে আমি বিয়ে করেছি, ওরা চমকে যাবে। আর তাছাড়া ওরা আসলেই তো বিয়েটা বড় করে হবে। নাসিমার মনে খসখসানি গেল না, তিনি বললেন। নাফি কিছুক্ষণ ভাবলো, বলো পছন্দ কিনা এখনো শিওর না। কে এসে? সময় হলে বলবো, আপাতত তুমি ওদেরকে পাঠানোর ব্যবস্থা করো। রাজকে বলো এটা আমার তরফ থেকে সামান্য উপহার। নাফি আবার অবাক মনে বলল, এটা তো সামান্যই, আমার বিয়েটা হবে তোদের জীবনের সেরা উপহার। নাসিমা কিছু বলার আগে কিছু একটা ভাঙার শব্দ হলো। নাফি ও নাসিমা দুজনে ছুটে গেলেন হন্তদন্ত হয়ে। রুহি রাজদের বাড়িতে এসেছে সপ্তাহখানেক হয়েছে। নাসিমা মানুষ হিসেবে ভীষণ ভালো। রুহিকে তিনি নিজের মেয়ের মতোই আপন করে নিয়েছেন। কখনো কোনো কিছু বললেন না। যদিও বিয়েটা হয়েছে 15 দিন, তবুও তো মানুষ দেখলে বোঝা যায়। নাফি ও নাসিমা শব্দের উৎস খুঁজে এলেন রান্নাঘরে। ওখানে গিয়ে ওরা যা দেখলে তাতে দুজনই হতবাক হয়ে গেল। ওদের বাড়িতে 30 বছর বয়সে কাজের বুয়া রাবেয়া অশ্রু টলমল চোখে চেয়ে রয়েছেন, আর রুহির আগে গজগজ করছে। নাসিমা এগিয়ে গেলেন রাবেয়ার দিকে, ব্যস্ত কণ্ঠে বলেন, কি হয়েছে এখানে? রাবেয়া, কাঁদছো কেন? রাবেয়া মাথা নিচু করে রইল। রুহি দাঁতে দাঁত চেপে বলল, আম্মু, উনি তো বেয়াদব কেন? আমি এসে বললাম আমাকে 1 কাপ কফি বানিয়ে দে। ও মা, ও আমাকে জ্ঞান দিচ্ছে। ওর কত বড় সাহস, ও আমাকে বলছে, ছোট আপা আমি তো আপনার বয়সে বড়, একটু ভালোভাবে করলে কি হয়? এখন বলুন তো আম্মু, আমি কি করব না করব ওকে বলে করতে হবে? নাসিমা নাফির দিকে তাকালেন, ঘাবড়ে গেলেন তিনি। ছেলের চেহারা দেখে বুঝতে পারলেন সে রেগে গেছে। রাবেয়ার সাথে বাড়ির কেউই তুইতুকারি করে কথা বলে না। সেখানে রুহু 2 দিন ধরে 3 দিনের দিন খারাপ ব্যবহার করেছে। বাড়ির ভুল যেহেতু নাসিমা কিছুই বলতে পারলেন না, তিনি রুহিকে বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, কফির ব্যবস্থা আমি করছি। রুহি বেজারের মতো ঢুকতে ঢুকতে ঘরে চলে গেল। ও চলে যেতে নাসিমা রাবেয়ার গালে হাত বুলিয়ে দিলেন, নরম স্বরে বললেন, খারাপ করো না, ও নতুন তো বুঝতে পারিনি। আচ্ছা এই গ্লাস ভাঙলো কিভাবে? নাফি মায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এ তো ভালো একজন মানুষকে গর্বে কিনা রাজের মতো একটা নর্দমার কীট জন্ম নিল। রাজ ও রুহির কাহিনী জানলে না জানি কতটাই কষ্ট পাবেন। নাফি আর দাঁড়ালো না সেখানে, সে প্রস্থান করলো দ্রুত। হিয়া আর নাইম সবে ক্যাম্পাসে ঢুকেছে। ওরা দেখতে পেল খানিকটা সামনে নাফির ও মার্জিয়া দাঁড়িয়ে আছে। শুধুমাত্র ওরা নয়, রাজ ও তার বন্ধুরাও আছে। গোল হয়ে কিছু একটা আলোচনা করছে মনে হয়। দূর থেকে সেরকমই মনে হচ্ছে। হিয়া ও নাইম স্কিপ করলো এসব। ওদের দেখে হিয়ার কোনো কাজ নেই। হিয়া ও নাইম নিজেদের মধ্যে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। কথার এক পর্যায়ে নাইম বলল, তো কি ভাবলি, কি করবি ওদের সাথে? কি যে করি সেটাই ভাবছি। ওদেরকে তো আমি দেখে নেব, তার জন্য আমাকে যা করতে হয় করব। আর আমার বোন হিংসে করে না আমাকে, ওকে বোঝানোর হিংসের ফল কি হয় আমিও দেখব কতটা হিংসে করতে পারে। আচ্ছা, ওটা ছাড়া কি আর কোনো উপায় নেই? নাইমের কথা শুনে হিয়া তাকালো ওর দিকে। বলো, আপাতত আর কোনো উপায় চোখে পড়ছে না। আমাকে এটাই করতে হবে। ভাবছি কালকে দেখা করবো ওনার সাথে। কিন্তু হিয়া, এটা তো সারা জীবনের প্রশ্ন। এইভাবে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে? হুট করে কই, 3 বছর ধরে রাজের সাথে আমার রিলেশন। বিয়ের স্বপ্ন দেখছি, ওদের বাড়িতে বউ হয়ে যাওয়ার স্বপ্ন দেখেছি, সংসার করার স্বপ্ন দেখেছি। সবই ঠিক আছে, এখন শুধুমাত্র বর হিসাবে রাজ নয়, নাভি থাকবে। তবু হিয়া আরেকবার ভেবে দেখতে। হিয়া নামের পিঠে হালকা করে একটা চাপড় মারলো। বলো বেটা, তুইও আরও আমাকে সাহস দিবি, তা না করে তুই ভয় দেখাচ্ছিস আমাকে। নাম কিছুক্ষণ চুপ থাকলো। ওরা ততক্ষণে ক্লাসরুমের সামনে পৌঁছে গেছে। ক্লাসে ঢোকার আগ মুহূর্তে নাইম বলল, হিয়া আমি সব মানছি, কিন্তু বিয়েটা তো ছেলে খেলা নয়। তুই প্রতিশোধ পরায়ণ হয়ে এসব বিয়ের মতো একটা কাজ করবি। হিয়ান নাইমের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ করবো, করতে আমাকে হবেই। তুই দেখিস না ওরা আমাকে কিভাবে ঠকিয়েছে? তুই দেখিস নি আমার বিশ্বাস কিভাবে ভেঙেছে? তুই দেখিস নি আমার আপন বোনের মতো কাজিন আমার সাথে কেমন ছলচাতুরি করেছে? তুই দেখিস নি আমার বেস্ট ফ্রেন্ডরা আমার সাথে কিভাবে প্রতারণা করেছে? এখন বল, আমি ওদের শুধু শুধু ছেড়ে দেব? বসে বসে দেখবো ওরা কিভাবে সুখে সংসার করছে? আর কি উপায় আছে ওদেরকে জ্বালানোর?
বল আমাকে। নাইম হিয়ার কথা শেষ করার সাথে সাথেই হাত জোর করে বলল, ক্ষমা দি মা, ক্লাসে চল। নাইম জানে হিয়ার বলা প্রতিটি কথা সত্য। ওরা ইচ্ছাকৃতভাবে হিয়াকে কষ্ট দিয়েছে, যেটা কোনো ক্রমেই ক্ষমা করা যায় না। তাই বলে যে বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিতে হবে এমনও নয়। নাফি যদি হিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করতো, হিয়াকে যদি ভালো না বাসে, তখন তো হিয়ার আমও যাবে, ছালাও যাবে, শুধু পড়ে থাকবে আটি, যা দিয়ে কোনো কাজই হবে না হিয়ার। উল্টো রাজ তখন ছোট করবে হিয়াকে। আর ওর কালনাগানি বোন রুহি তো আছেই। নাই মূলত ওইসব ভাবনা থেকে হিয়াকে বারণ করেছিল, কিন্তু হিয়ার কথা শুনলো তো। সে চায় ওদের সামনে থেকে ওদেরকে শিক্ষা দিতে। নাইমিয়ার পিছু পিছু ক্লাসে ঢুকলো। ওরা নিজের সিটে বসতেই দেখতে পেল ক্লাসে সবাই হিয়া দেখে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ব্যাপারটা প্রথমে হিয়া অ্যাডভয়েড করলো, পরে দেখলো সবাই হাসাহাসি করছে। নাইমের চোখও এড়ালো না বিষয়টা। নাইম কিন্তু বলতে উদ্যত হয়েছে। এমন সময় দরজা দিকে ঢুকলো নাফিজ ও মার্জিয়া। হিয়া ও নাইম একবার আসতে দেখে, ফিরেও তাকালো না ওদের দিকে। ওদিকে ওরা ক্লাসে ঢুকে বোর্ডের সামনে দাঁড়ালো। টিচার যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় আর কি। নাফিস জোরে বলে উঠল, সো গাইস, এখানে যে একজন হার্ট ব্লকের মানুষ আছে, আপনারা সেটা খেয়াল করেছেন? এ মা, আপনারা তার দুঃখে এখনও কাঁদেননি? আর স্যাড সং কই? হাফিজের কথার প্রতিউত্তরে মার্জিয়ে বলে উঠল, গান শুনবি তোরা? আগে বলবি তো, আমি একটা হৃদয় ভাঙার যে গান শুনে কেঁদেছে লক্ষ কোটি মানুষ, এরকম একটা কষ্টের গান শোনাচ্ছি, শোন। এরপর মার্জিয়া নিজের হাত মুঠো থেকে ফোন নিয়ে মুখের সামনে ধরা গান ছেড়ে গাইতে লাগলো। মার্জিয়ার কণ্ঠ আগে থেকে তেমন ভালো না, তার উপর গলা ছেড়ে এমন গান গাওয়া নেহাত ফালতু ছাড়া আর কিছুই নয়। ক্লাসের সবাই একবার হিয়া প্রশ্ন করতে লাগলো, কী রে হিয়া, শুনলাম তোর বয়ফ্রেন্ড নাকি তোকে ধোকা দিয়ে তোর চাচাতো বোনকে বিয়ে করেছে। সবার সামনে এরকম প্রশ্নে হিয়া বিব্রত বোধ করলো। সবাই জানে হিয়ার এখানে দোষ নেই, তবুও একবেলা ট্রিটের আশায় মেয়েটাকে হেনস্থা করতে চাইছে। তাছাড়া সবাই জানে ভার্সিটিতে রাজের পাওয়ার কতখানি। অনেক রাজনৈতিক নেতার সাথে ওর ভালো সম্পর্ক। রাজ ঠিক ওর নামের মতোই রাজত্ব করে ভার্সিটিতে। ওর কথা শুনবি এমন কে আছে এখানে? নাইম কিছু বলতে গিয়েও বলল না। ও শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝামেলা চায় না। তাই নাইম সরাসরি হিয়ার হাত থেকেই ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে সকালের উদ্দেশ্যে বলে গেল, হাই, ওর বয়ফ্রেন্ড ওকে ঠকিয়েছে, ও তো আর কিছু করেনি, তোরা ওকে এসব বলছিস কেন? হিয়া তখন চুপ থাকলো। যখন চলতে দেখে যেতে যাচ্ছে, দুইটা করে শুনিয়ে তবেই গেল। ও বলো, আরে জানিস না, লোভীগুলো খাওয়ার জন্য এমন করছে, জীবনে খেয়েছে নাকি কিছু? তোদের আমি বদদোয়া দিলাম, দুপুরে খাবি আর রাতে হাঁকতে মরবি। ওরা দুজন বেরিয়ে গেল। হিয়া নিজের রাগ কিছুতেই সংবরণ করতে পারছে না। ওদের ব্যবস্থা না করলেই হচ্ছে না। সমস্যা গোড়া থেকে নির্মূল করতেই হবে। কেননা নাফিজ আবার মার্জিয়ার কারোরই অত ক্ষমতা নেই হিয়ার সাথে এমন ব্যবহার করবে। এটা নিশ্চিত যে রাজের জন্য ওরা এতটা সাহস পেয়েছে বা পাচ্ছে। তাই আগে রাজকে সাহায্য করতে হবে, আর রাজকে জব্দর একমাত্র ওর ভাইকেও করতে হবে। হিয়া রেগেমেগে ভার্সিটি ছাড়লো। নামকে বিদায় দিয়ে ফিরে গেল নিজের বাড়িতে। বাসায় গিয়ে কারোর সাথে কোনো কথাও বলল না। নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা আটকালো। হেলেনা এতবার করে ডাকলেন, কিন্তু জেরি মেয়েটি কিছুতে খুলল না দরজা। কিছু বলবে? এভাবে ডাকার কারণ কি? পরের দিন বিকেলের কথা। হিয়া আর নাফি মুখোমুখি বসে আছে একটা ক্যাফেতে। হিয়াও মূলত নাফিকে ডেকেছে ডেকেছে তো কত কিছু বলার জন্য, কিন্তু ওই মানুষটার সামনে এসেই তো হিয়া সব গুলিয়ে যাচ্ছে। কিভাবে বলবে সেটাই তো ভাবার বিষয়। হিয়া মাথা নিচু করে ভাবছিল এসব। হঠাৎ নাফির ডাকে সম্মতি ফিরল মেয়েটার। ও বোকা হাসলো নাফির দিকে তাকিয়ে। নাফি ওর হাসি দিকে মনে মনে খুব হাসলো, বাইরে তা প্রকাশ করলো না। নিজের ভাবমূর্তি গম্ভীর রেখে আবারও বলল, এই যে কিছু বললে তুমি? হিয়া এদিক ওদিক তাকালো। সারা জীবন শুনে এসেছে ছেলেরা মেয়েরে প্রপোজ করে, আর এখনও কিনা একটা ছেলেকে ভালোবাসার কথা বলবে। ছি হিয়া, ছি। এই দিন দেখার ছিল। হিয়ার ঘামাক্ত মুখটা দেখে বোঝা যাচ্ছে বেচারি কতটা নার্ভাস। হিয়া ঘেমে ঘেমে একাকার। লাল রঙের জর্জেটের ওড়না দিয়ে মুখে ঘাম মুছে নিল। নাফি বুকে হাত বেঁধে গিয়ে গেল সবটা। ও আপাতত হিয়ার মতিগতি বোঝার চেষ্টা করছে।
হিয়া ঘামটা মুছে সামনের টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে নিল। নাফির দিকে তাকালো। নিজের এমন সাহস সঞ্চার করলো মেয়েটা। এরপর দুরু দুরু বুকে বলল, একটা কথা বলার জন্য আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। নাফি ভুরুকুচকে বলল, কি কথা? হিয়ার শুধু বুক না, সমস্ত শরীর কাঁপছে থরথর করে। কিভাবে বলবে ও? নাফি বুঝলো হিয়ার ব্যাপারটা, তাই ও একটু হেসে বলল, সমস্যা নেই, বলো তুমি। এতটা নার্ভাস হওয়ার কোনো প্রয়োজন নেই, যা বলার বলতে পারো। নাফির হাসিতে হিয়া একটু হলেও শান্তি পেয়েছে। সে নিজেকে ধাতস্থ করে চোখ মুখ খিচে বলল, আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই ভালোবেসেছি। তারপর থেকে আপনাকে কিছুতেই বলতে পারছি না। খেতে শুতে উঠতে বসতে সব জায়গাতে শুধু আপনাকে দেখছি আর আপনার কথাই ভাবছি। আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আপনি আমায় বিয়ে করবেন নাফি? একদমই কথাগুলো বলে হিয়া আর চোখ তুলে তাকাতে পারলো না নাফি দিকে, এমনকি ওখানে বসতে পারলো না। কথাটি বলা শেষ হতেই সে উঠে দাঁড়ালো। নাফিকে আর কিছু বলতে না দিয়ে সে দৌড়ে পালালো। শেষে শুধু বলে গেল, আমার উত্তর আমার মেসেজে জানায়েন। আপনি যেন আমার ভালোবাসার মেনে না নেন তবুও সমস্যা নেই, আমি আপনার পিছনে ঘুরতেই থাকবো। চলে যেতে নাফি হেসে উঠল শব্দ করে আর হাসতে থাকলো। ও ভেবেছিল হিয়া হয়তো রাজের ব্যাপারে কিছু বলবে, কিন্তু ডিরেক্টলি ওকে প্রপোজ, এটা অপ্রত্যাশিত ছিল। কিছু পর নাফি হেসে থামিয়ে হিয়া যাওয়ার দিকে তাকিয়ে বলল, এটা কোনো প্রয়োজন ছিল না রোদ্দুরি, যা করার আমি করতাম। আমার ভাইকে শাস্তি করার দায়িত্ব না হয় আমি নিতাম। কেটেছে 2 দিন। ডাইনিং টেবিলে বসে আছে নাফি, রাজ এবং রুহিও আছে। নাসিমা খাবার বেড়ে দিচ্ছেন। রাতের খাবার খাচ্ছে ওরা। সবাই চুপচাপ খেয়ে যাচ্ছে। এমনিতে নাফি চুপচাপ স্বভাবের, খুব কম কথা বলে সে। ছোট ভাই আর বউয়ের সামনে কথা বলার তো কোনো প্রশ্নই ওঠে না। সেই বিষয়ে বিয়ের দিন প্রথম এবং শেষবার রুহির সঙ্গে কথা বলছিল নাফি, তাও গিফট দেওয়ার সময়, তাও খুবই সামান্য। এই 2টা সোনার চুড়ি রুহির হাতে দিয়ে নাফি বলেছিল, এটা আমার জন্য। আমার আম্মার মেয়ে নেই আর আমারও বোন নেই, আশা করছি আপনি সেভাবেই থাকবেন। ব্যাস, আজকে এতদিন দিনে হয়ে গেছে। নাফি আরও একটা কথা বলেনি রুহির সাথে। আর রাজকে দেখেই তো নাফির রাগ ওঠে। মন চায় 2টা ঘুষি মেরে দাঁত মুখ খুলে দিতে। ওর সাথে কথা বলার তো কোনো প্রশ্নই আসে না। অনেকদিন পর আজকে আবারও নাফি কথা বলতে ওদের সাথে। খাবার টেবিলে রীতিমতো নাফি তো বলে উঠল, আম্মু কিছু বলেছো তোকে? নাফির কথা শুনে নাসিমা চমকে উঠলেন। সেদিকে নাফি সে তার মাকে বলছিলেন। এটা নাফির কথায় রাজও অবাক হলো। কই, তাকে তো কেউ কিছু বলেনি। না, আম্মু তো কিছু বলেনি। কেন? রাজের কথা শুনে নাফি তাকালো মায়ের দিকে। নাসিমা ইশারায় বোঝালেন তার মনে ছিল না। নাফি আর কিছু বলল না নাসিমাকে। সে ক্লাসে ঢুকে, তুই আর রুহি কোথাও থেকে ঘুরে আয়, লাইক কক্সবাজার, সেন্ট মার্টিন, বান্দরবন, যেখানে খুশি সেখানে। রাজ একবার নাসিমার দিকে তাকালো, আরেকবার তাকালো নাফির দিকে। ও আসলে বুঝতে পারছে না ব্যাপারটা কতটা সিরিয়াস। হঠাৎ এই কথা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে নাকি? প্ল্যান হয়নি কোনো, এটা আমার তরফ থেকে তোদের জন্য উপহার। 3-4 দিন কোথাও থেকে ঘুরে আয়। রুহি লাফিয়ে উঠল, ইয়ে, ঘুরতে যাব? আমি বান্দরবান যেতে চাই। রাজ খানিকটা অবাক হয়ে, তেমন মনে মিল ছিল না রাজকে। এসব নিয়ে ঝামেলা হলে এখন আর হয় না, কেননা সে সহ্য করে নিয়েছে সব। এখন তার হয়ে গেছে। নাফির দিকে মন মন সবে ফিরে ভেবে গেল এসব, যদিও তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে মুখে কৃত্রিম হাসি নিয়ে বলল, তা করে গেলে ভালো হয়। নাফি মেজবানে ভেবে গেল এসব, যদিও তার ভাবনা সম্পূর্ণ ভুল। সে মুখে আসেনি। তা কবে গেলে ভালো হয়? যেহেতু নাফি সব ব্যবস্থা করেছে, তাই নাফির কাজেই জিজ্ঞেস করলো রাজ। নাফি একবার মায়ের দিকে তাকালো। কিছুক্ষণ চুপ থাকলো সে। মনে মনে ভেবে নিল, দিনে অনেক ভালো। আজকে তো বুধবার, তোরা না হয় শুক্রবার সকাল সকাল রওনা হোস। নাসিমের দিকে তাকিয়ে নাফি আবারও বলল, শুক্রবার গেলে ভালো হবে না? এরা বুঝতে পারছে না কিছুই। নাফি যেন চাইছে রাজ না থাকুক। কাকে পছন্দ করে নাফি? কী করতে চাইছে নাফি? কেনই বা চাইছে? নাসিমের মনে প্রশ্ন মনে রেখে মুখে বলল, হ্যাঁ হ্যাঁ, শুক্রবারই যাক। সেদিন সকাল সকাল বের হলেই হবে। সব কিছু সমাধান হলো, ফাইনাল হলো। রাজু রুহি শুক্রবার যাবে ট্যুরে। কেউ আর কোনো কথাও বলো না। কিছুক্ষণ পর রুহি নাসিমাকে বলে উঠল,
আম্মু, আমার কাজিন হিয়া, ওকে একটু আসতে বলি। ও অনেক সুন্দর সাজাতে পারে আর গোছগাছও সুন্দর পারে। ফ্যাশন সেন্টও দারুণ। ও এসে আমাকে সব কিছু গুছিয়ে দিত। হিয়ার কথা শুনে নাপের খাওয়া থেমে গেল। সে তো জানে রুহি ইচ্ছে করে হিয়াকে এখানে আনতে চাইছে, যাতে অপদস্থ করতে পারে। রুহির এমন প্রস্তাবে নাসিমা সরল মনে উত্তর দিলেন, এটা আবার জিজ্ঞেস করার হয় মা? এটা তো তোমারও বাড়ি। তোমার বাড়িতে তোমার বোন আসবে না তো কে আসবে শুনি? আর কখনো এই প্রশ্ন করবা না। তোমার যখন যাকে ইচ্ছে হবে আনতে পারো। তুমি নিয়ে এসো। রুহি হাসলো, বাঁকা হাসি। এই অবস্থায় হিয়ার থাকার কথা ছিল, কিন্তু ছল ছল আশ্রয় নিয়ে আসে হিয়ার জায়গায়। এতে তার কোনো আফসোস নেই। সে আরও চায়, হিয়াকে একদম নিঃস্ব করে দিতে চায়। হিয়া কাঁদুক, ভীষণ কাঁদুক, যন্ত্রণা ছটফট করুক, না পর ব্যথা হিয়া ডুকরে মরুক। রুহি হিয়াকে এনে দেখাতে চায় সে কতটা সুখে আছে, তবে জায়গায় নিয়ে। হিয়ার অবস্থান চিরকালই ওর নিচেই থাকবে। রুহি নাজিমাকে কত নতস্বরে বলল, আম্মু, এটা হয় না। এ বাড়ি আপনার, এটা আপনার সংসার। আমি কাকে আনবো না আনবো আপনার জানানোর আমার অবশ্যই কর্তব্য, যেটা ভাঙতে পারবো না আমি। নাসিমা খুশি হলেন রুহির কথায়। তিনি গেলেন রুহির কাছে, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, লক্ষ্মী মেয়েটা। রাত তখন গভীর। রুহি এবং রাজ শুয়ে পড়েছে। কথা বলছে দুজন। আলোচনায় রাজ টরে যাওয়ার। এসব নিয়ে কথা বলতে বলতে রাজ বলে উঠল, আচ্ছা, তুমি হিয়াকে আবার আসতে বললে কেন? আসতে বললাম কেন জানো না? ও দেখুক আমি আর তুমি কতটা সুখে আছি। ও হিংসে জলে পড়ে যাক। রাজরুহির কপালে চুমু খেলো, খুবই গর্বের সঙ্গে বলল, নাহলে আমার বউ, ওকে তো আমি ভার্সিটি থেকেও তাড়াবো। উচিত ছিল খেয়ে ছেড়ে দেওয়া, কিন্তু তার পারলাম কই। এ তো দেমাগো। রুহি তাদের দাঁত চেপে বলল, দিলে না কেন? ভালোই হতো। সমান আত্মসমান ধুলে মিশে যেত। আচ্ছা, এখন করা যায় না? রাজ অবাক হলো। রুহিকে জড়িয়ে ধরে বলল, তুমি কি চাও তোমার স্বামী অন্য নারীর কাছে যাক? রুহি বিরক্ত হলো রাজের কথায়। রাজের থেকে সরে গিয়ে বলল, তোমাকে কে যেতে বলেছে? তোমার বন্ধু বান্ধব নেই কেউ? কোনোভাবে কিছু করা যায় না? রাজ বন্ধুদের সাথে বাজি ধরে হিয়ার সঙ্গে প্রেম করলেও তার মনে ছিল হিয়ার ওপর জমে থাকা রাগ। সে মূলত হিয়ার ওপর প্রতিশোধ নিতেই এমন করেছিল। তবে তার কখনো মনে হয়নি যে সে হিয়াকে ধর্ষণ করবে, হিয়ার সমান কেড়ে নেবে। কিন্তু রুহি তোর বোন, আর সবচেয়ে বড় কথা একটা মেয়ে। একটা মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন ক্ষতি। রাজ অবাক না হয়ে পারল না। সে রুহির মন রাখতে বলল, আচ্ছা আগে ঘুরে আসি, তারপর দেখছি কি করা যায়। এমন কিছু করবে যাতে ও আর মুখ দেখাতে পারে না। এই জন্য বোধহয় বলে, নারী সবচেয়ে বড় শত্রুই হলো নারী। রাত তখন অনেক। হিয়ার চোখ দুটো ঘুমে নেই। শুধু আজ না, বিগত 3 দিন সে ঘুমায়নি। দিনের বেলা ঘুমানো অন্য ব্যাপার। হিয়া বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো, তবুও চোখ দুটো ঘুম এলো না বেচারির। নাভি কি করবে? নাভি কি নীরব থেকে হিয়াকে প্রত্যাখ্যান করে দিল? নাভি যদি প্রত্যাখ্যান করে হিয়াকে, হিয়া কিভাবে মুখ দেখাবে? অবশ্য 3 দিন অলরেডি হয়ে গেছে। নাভি যদি হিয়ার প্রপোজাল গ্রহণ করতো, তাহলে নিশ্চয় কোনো না কোনো উত্তর পাঠাতো। কিন্তু নির্দয় নিষ্ঠুর পুরুষ। নাভি তো কোনো সারা শব্দই করলো না। নিজের উপরেই নিজের বিরক্ত হলো হিয়ার। সে বিছানা ছেড়ে উঠল। এইবার সারা রুম জুড়ে পায়চারি করতে লাগলো। হিয়া ভাবলো, সে কি একবার নাভিকে কল করবে? পরক্ষণই ভাবলো, না না, এটা একটু বেশি ছ্যাঁচড়ামি হবে না? কি ভাববে নাভি? হিয়া মনে মনে 100টা গালি দিল নাভিকে। পরিষ্কার করলো, নাভির সামনে যদি কোনো পড়ে তো থাকবো। ওটা দেয়ার ছিল। আসলে তো নাভির যে ভালো টালো বাসে না। ট্যুর ডেয়ার খেলতে গিয়েও এসব করেছে, ডেয়ার পেয়েছে। হিয়া নিজেকে বাহবা দিল। জামা গলাটা উচ্চ করে ভীষণ ভাবের সহিত বলল, বাহ হিয়া বাহ, তোর কি দারুণ বুদ্ধি। ওয়াও। কিছুক্ষণ পরে হিয়া আবারও বিছানায় গেল। উপর হয়ে লপাস করে শুয়ে পড়লো বিছানায়। ওর পায়ের সাথে বাড়ি খেয়ে মাটির ফুলদানিটা নিচে পড়ে ভেঙে গেল। সাথে শব্দটা হলো বিকট। হিয়া বিরক্ত হলে এসব খারাপ তার সাথে ঘটতে হয়। আশ্চর্য, এমনিতে আর কিছুই ভালো লাগছে না। ডিয়ার ফেলাতে কথা তো কম, মন সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে। হিয়া অভিনয় করে হোক বা সত্যি প্রপোজ করে তো করেছিল নাভিকে। আর এটাও সত্যি যে নাভি তাকে রিজেক্ট। হিয়া আবারও বলে উঠল বিছানা ছেড়ে।
রুমের মাঝে আবারও শুরু করলো। সেরি একা একা বিড়বিড় করতে লাগলো সে। ঠিক তখনই শুনতে পেল বড় চাচার কণ্ঠস্বর। তিনি দরজার শব্দ করছেন আর বলছেন, হে আম্মু ঠিক আছো তুমি? কিন্তু কিছু ভাঙা শব্দ হলো। কি হয়েছে? হিয়ার হতাশা হলো। নিজের কপাল চাপড়ে বলল, মরার উপর খাড়ার ঘা। হিয়া নিজের চুলগুলো এলোমেলো করে ফেললো। এমনিতে তো সব ঠিকই ছিল, এলোমেলো করলো কারণ ওকে দেখে যেন বোঝা যায় যে ও ঘুমাচ্ছিল। কি হয়েছে না হয়েছে ও কিছুই জানে না। এরপর হিয়া ধীরে ধীরে গিয়ে দরজা খুললো। হিয়া এমন ভাব করলো যেন ও ঘুমের কারণে চোখ খুলতেই পারছে না। দরজা খুলে নিজের বড় চাচা কামরুল হাসানকে দেখে হিয়া ভাঙা গলায় বলল, চাচ্ছু তুমি এখানে? এত রাতে কিছু হয়েছে নাকি? কামরুল হাসান চিন্তিত গলায় বললেন, তোমার ঘর থেকে কিসের যেন আওয়াজ এলো। কিছু হয়েছে? অবাক হলো, চোখ দুটো বড় বড় করে বলল, কি বলছো চাচ্ছু? আমার ঘর থেকে শব্দ? আমি তো কিছু শুনিনি, হয়তো বা বিড়াল কিছু ফেলে দিয়েছে। কামরুল হাসান মেনে নিলেন হিয়ার কথা। তিনি হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, ঠিক আছে আম্মু, যাও গিয়ে শুয়ে পড়ো, সাবধানে থেকো। কামরুল হাসান চলে গেলেন। তাতে হিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাহ, ধরা পড়লে আজ খবর ছিল। 100টা প্রশ্ন করতো না হলেও। কেন জেগে আছো? কিভাবে ওটা ভাঙলো? কি হয়েছে? কেন হয়েছে? কখন হয়েছে? ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মাই গড, হিয়া এমনিতেই চিন্তায় চিন্তায় আধা পাগল হয়ে আছে। আর এত প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেখা গেল কালকে ওকে পাবনাতে ভর্তি করতে হলো। হিয়া দরজা আটকে দিয়ে ধপ করে বিছানায় বসলো আবার। মনে মনে ইচ্ছে মতো গালি দিল নাফিকে। সব দোষ ওই ব্যাটার। এসবের মাঝে হুট করে মনে পড়লো আরেকটি কথা। আচ্ছা, সে তো নাপিকে ভালোবাসার কথা বলল, কিন্তু সত্যি তো এটাই যে সে নাপিকে ভালোবাসে না। সে প্রতিশোধ নিতে নাফিকে ব্যবহার করছে। এটা করলে রাজের সাথে আর তার সাথে তফাৎ থাকলো কই? সে তো প্রতিশোধের জন্য আরেকটি মানুষকে ব্যবহার করবে। এক মুহূর্তে হিয়ার মাথা ব্ল্যাক হয়ে গেল। সে আবার ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। দাঁত পিষে বলল, হিয়ার বাচ্চা তুই তো বলদ কেন? কুকুর কামড় দিলে তোকে কি কুকুরকে কামড়াতে হবে? হিয়া দু হাতে মাথা চেপে ধরল। না, কালকে গিয়ে তার নাফিকে বলতে হবে সে যা বলেছে সব একটা ডেয়ারের অংশ ছিল, না হলে সে প্রতারকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর হিয়া কখনোই তা করবে না, তা হতে দেবে না। রাজকে সাহায্য করার জন্য অন্য উপায় সে ঠিক বের করবে। হিয়া আর বিছানা ছেড়ে উঠল না। গড়াগড়ি খেতে খেতে ঘুমিয়ে গেল একটা সময়। হেলেনার যাদের সাথে সকালের নাস্তা তৈরি করছেন সবাই বড় হলেন হামিদা, মেজো লাবণী আর সবার ছোট হেলেনা। তিনজা মিলে কাজ করছেন ও গল্প করছেন। কথার মাঝখানে হেলেনা বললেন, নতুন ব্যাংকে দাওয়াত করবেন না? লাবণীও হেলেনার কথার সাথে তাল মিলিয়ে বলল, তুই এটা বলতে চাচ্ছিলাম। রুহি শ্বশুরবাড়িতে তো আর কেউ নেই, ওর শাশুড়ি আর ভাসুর ছাড়া। ওনাদেরকে একদিন দাওয়াত করলে ভালো হয় না? হামিদা বললেন, হ্যাঁ, তোদের ভাইজানের সাথে কাল রাতে কথা হলো আমার, আগামী সপ্তাহে দাওয়াত দিব। তাই? তাহলে তো ভালোই হলো। শুনেছি রুহির শাশুড়িটা নাকি অনেক ভালো। কথার উত্তরে হেলেনা বললেন, আমিও সেটা শুনেছি। আসলে শিক্ষিত মানুষ তো, একটা কলেজে পড়ান, ভাবা যায়। হ্যাঁ হ্যাঁ, একা হাতে ছেলে দুটোকে মানুষ করছে। বড় ছেলেটা নাকি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। আর আমাদের জামাই বাবাও তো হেয়ার ভার্সিটিতে পড়ে। কত বড় ভার্সিটি ওটা! শ্বশুরবাড়ি নিয়ে দু জায়গায় গসিপ ভালোই লাগলো হামিদার। তিনিও কিছু বলতে নিচ্ছিলেন, কিন্তু তার আগে ফোনটা বেজে উঠল সশব্দে। হামিদার ফোন ওপাশে রাখা ছিল। মধ্যবয়সী ভদ্রমহিলার হাতে রুটিটা করাতে দিয়ে ফোনটা ধরলেন। রুহি কল করেছে। তিনি অপ্লাতু হয়ে বললেন, কেমন আছো আম্মু? নতুন মাকে পেয়ে তো আমার কথা ভুলে গেছো মনে হয়। ওপাশ থেকে কি বলা হলো তা শোনা গেল না। হামিদা আরও কিছুক্ষণ কথা বলল। এক পর্যায়ে বলে উঠল, ওই তো দুদিন ভার্সিটিতেও যাচ্ছে না, কি হয়েছে কি জানি। আচ্ছা, আমি তোমার ছোটো মায়ের সাথে কথা বলে জানাচ্ছি। কল কেটে গেল। হামিদা হাস্যজল মুখে লাবণী ও হেলেনাকে বললেন, আমার মেয়েটার ভাগ্য ভালো বুঝলি। কালকে রুহির ভাসুর জামাই ও রুহিকে হানিমুনের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে জানিস। ওরা শুক্রবার রওনা হবে। হামিদার কথা শুনে লাবণী ও হেলেনাও খুশি হলেন। বিয়ের পর মেয়ে শ্বশুরবাড়িতে ভালো থাকলে ভালোই লাগে, কিন্তু যদি শোনা হয় একটা মেয়ে বিয়ের পর অশান্তিতে আছে, তার চেয়ে কষ্টের বোধ হয় আর কিছুই নেই। হামিদা আবারও বলেন, শোনো না ছোট, রুহি বলছিল যে হিয়া যদি ওর ওখানে থাকতো গিয়ে। রুহির তো অনেক গোছগাছ আছে,
হিয়া যদি একটু হেল্প করতো। না বলেন, হিয়া যেতে চাইলে আমার কোনো আপত্তি নেই। এমনিতেই মেয়েটা ঘরকুটে হয়ে থাকে সারাদিন। গেলে যাক, গিয়ে ঘুরে আসুক। বিকেলবেলা রাজের গাড়িতে করে আসে হিয়া। রাজ ড্রাইভিং করছে আর হিয়া ব্যাক সিটে। সবাইকে বিদায় জানিয়ে হিয়াকে নিয়ে মাত্রই রওনা হয়েছে রাজ। হিয়া তো কিছুতেই রাজের সাথে যেতে রাজি ছিল না, কিন্তু সবার জোরাজুরিতে মেয়েটা আর করতে পারেনি। ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে যেতে হচ্ছে। হিয়া সবসময় নিজের পরিবারের কথা মেনে চলে, সবার হ্যাঁতে হ্যাঁ মেলায়, সবার নাতে না মেলায়। তো ওকে সবাই তো পছন্দ করে। রাজ বারবার হিয়ার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো, এবার গলা খাকারি দিল, তো একবার গাড়ির স্পিড বাড়িয়ে। কিন্তু হিয়া এসবে পাত্তা দিল না। ও আপন মনে মোবাইলে স্ক্রল করতে লাগলো। তোমার দিমাগ দেখে আমি অবাক হই হিয়া, স্টিল হচ্ছি। তুমি এখন এতটা শক্ত আছো কিভাবে? রাজের এমন নরম স্বরে হিয়া অবাক না হয়ে পারল না। যেই মানুষটা দুদিন আগে ওর সাথে তুই তোকারি করছিল, আজ কিনা সে তুমি তুমি করে বলছে। ইন্টারেস্টিং তো। হিয়া বুঝতে পারছে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, কিন্তু হিয়াকে টুপি পরানো তো অত সোজা নয়। হিয়া রাজের দিকে না ফিরেই ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলল, কারণ আমি জানি শকুনে দোয়াতে কখনো গরু মরে না। আপনাদের যা খুশি করে নিন, আমারও কিছু হবে না। রাজ ডিরেক্টলি কেসে উঠল। তার সাথে সম্পর্ক থাকাকালীন তো হিয়া এমন ছিল না। বিয়ার পর থেকেই রাজ হিয়াকে নতুনভাবে আবিষ্কার করেছে। মেয়েটা এত চতুর্থ ছিল না। থাকলেও সে বুঝতে পারতো রাস্তার সাথে নাটক করেছে, কিন্তু না, সে বোঝেনি। আর এখন এখন হিয়া রাজের থেকেও এক ধাপ এগিয়ে। বাহ ভাই বাহ, এ তো তেরা কথা কেন বলছো তুমি? ভালোভাবে বললেও তো হয় এটা। না হয় না, সবার সাথে ভালো ব্যবহার করতে নেই। একটা কথা আছে জানেন তো, যেমন কুকুর তেমন মুগুর। তো কুকুর যদি আমার সাথে বেয়াদবি করে, তাকে তো আর আদর করে খাওয়ানো যাবে না, তাই না? গুসাত ছাড়লো। মনে মনে তার রাগ হলো, কিন্তু সেটা বাইরে দেখালো না সে। মুখের ভাব অপরিবর্তিত রাখলো। এখন সব কিছু সহ্য করছে, কিন্তু ট্যুর থেকে আসার পরই খিলার জমবে। হিয়ার সমস্ত অহংকার সব নিজে হাতে চূর্ণ করবে সে। ছাড়বে না হিয়াকে, কিছুতেই না। কিন্তু তা করতে গেলে যে এখন ভালো ব্যবহার করে হিয়ার বিশ্বাস অর্জন করতে হবে, না হলে তো সেই পরিকল্পনা পূরণ করা সম্ভব হবে না। ওদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। হিয়া মাথা ধরেছে ভীষণ। রাতে একবার ঠিকঠাক ঘুম হয়নি। আর সারাদিন তো এই বাড়িতে আসতে হবে, সেই চক্কর আজ বিছানাতে যেতেই পারেনি। এই জন্য নাফিদের বাড়িতে পৌঁছানোর পরে কিছুক্ষণ নাসিমার সাথে কথাবার্তা বলে সে গেস্ট রুমে চলে গেল। এখন একটা লম্বা ঘুম দেবে সে, না হলে সে আর চলা যাচ্ছে না। তবে একটা বিষয় ভাবলেন, হিয়ার দু চোখে ঘুম সব হাওয়া হয়ে যাচ্ছে। তাহলে নাফির মুখোমুখি সে কিভাবে হবে? হিয়াকে তো ওই লোক ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে। এই মুখ নিয়ে আর ওনার সামনে যাওয়া যাবে? ইস, হিয়া যতই এই বিষয়টা বলতে চাচ্ছে, কিন্তু কিছুতেই পারছে না। জীবনে প্রথমবার প্রপোজ করে না, হিয়া রিজেক্ট হলো। তার বন্ধু মহলে এমন রেকর্ড কারো নেই, আর না তো কাজিন মহলে। দরজাটা খটখট শব্দে হিয়ার ঘুম ভাঙলো। পরে চলে আর একটু সজাগ হলে বুঝতে পারলো নাসিমা ডাকছে তাকে। ভাবে না, রাত তো অনেক হয়েছে, তো সবাই বসে আছে। হিয়া উঠে বসলো, ঘড়ি কাটার চোখ বুলিয়ে দেখলো রাত 11টা বাজে। এত কখন বাজলো? হিয়া উঠে ফ্রেশ হলো নিল, দরজা খুলে বাইরে গেল। টেবিলে তাকাতে চোখ পড়লো নাফির দিকে। নাফি ওর দিকে তাকানো ছিল। মুহূর্তে চোকাচোকি হলো দুজনের। হিয়া মনে মনে বলল, যেখানে গেলে বাঘের ভয় সেখানেই গেলে সন্ধ্যা হয়। নাপি থেকে রিজেক্ট হওয়ার পর এমনিতে হিয়ার লজ্জা লাগছে ওর সামনে যেতে, আর এখন নাকি মুখোমুখি বসে খেতে হবে। হিয়ার আসলে কপালটাই খারাপ। বেচারি চায় এরকম, আর সবসময় হয় আরেক রকম। ওখানে আবার রাজ আর রুইও আছে, যাদের দু চোখে দেখতেই পারে না হিয়া। মানে ভাবা যায় এগুলো। হিয়া ভীষণ কনফিউজড, আসলে হচ্ছে এটা কি তার সাথে। হিয়া ধরে সুস্থে গিয়ে বসলো টেবিলে। চোখে কয়েকবার তাকালো নাফির দিকে, কিন্তু কিন্তু নাফি কি হিয়াকে ইগনোর করলো? এই যে একবারও তাকালো না হিয়ার দিকে। একটা মানুষ এখনো এসে বসেছে, তা মোটেও গ্রাহ্য করলই না। সে মাথা নিচু করে খাচ্ছে। শুধু তাই নয়, মাথাটাই তো নিচু করে আছে, মনে হচ্ছে প্লেটের ভেতর ঢুকে যাবে এমন ভাব করছে, যেন চারপাশে তাকালে পাপ হবে। হিয়া মুখ বাঁকালো ওসব দেখে। এ তো ভাব নেওয়ার কি আছে এখানে? অভ্যস্ত মানুষ মানুষকে করতেই পারে। নীরবতা পালন করে হিয়াকে তো বুঝিয়ে দিয়েছেই সে রিজেক্ট করেছে। এখন আবার এত ঢং করার কোনো মানে হয়?
আশ্চর্য, এমনিতেই বেচারি নিজের জ্বালায় বাঁচে না, তার উপর আবার এসব। হিয়া আর তাকালো না নাফির দিকে। এবার সে খাওয়াতে মন দিল। ঠিক এটাই সে সহ্য হলো না রাজের। নাসিমাও তখন ছিলেন। ও সবার সামনে হিয়াকে খোঁচা মেরে বলল, শালিকা, শুনলাম ভার্সিটির এক সিনিয়র ভাইয়ের সাথে তোমার রিলেশন ছিল। ভাই তো নাকি বিয়ে করেছে। তা তোমার কি খবর এখন? ওই ভাইয়ের শোকে আবার দেবদাস হয়ে যায়নি তো? তোমার আম্মু বলল রুম থেকে বের হও না, ঘরকুটি হয়ে রুমের মধ্যে পড়ে থাকো সব সময়। এমন করলে হবে বলো? এই মুহূর্তে এমন একটা অপ্রয়োজনীয় কথা না বললেও হতো। নিয়াতে হিয়াকে ছোট করতে বলেছে রাজ। রাজের কথা শুনে হিয়ার খাওয়া থেমে গেল। অপমানে মুখখানা এইটুকুন হয়ে গেল। এটা কি রাজের না বললেও হতো না? কি মনে করলেন নাছিমা? সেই সাথে গৃহকর্মী রাবেও আছে। হিয়ার কান্না পেল, টের পেল গলা দিয়ে আর খাবার নামছে না। সে রুহির দিকে একবার আর চোখে চাইল। রুহি বাঁকা হাসলো, হাসিতে মিশে আছে শয়তানি, কোনো কিছু পাওয়ার খুশি। হিয়ার ভীষণ খারাপ লাগলো। এখানে বসে থাকা সম্ভব নয়, কিন্তু উঠে যাওয়ার উপায় নেই। নাপির হাত মুঠো হয়ে গেছে আপনা আপনি। ভাইয়ের উপর রাগ উন্মেদনায় ফেটে পড়ছে সে, কিন্তু তার হাত পা অদৃশ্য কোনো কিছুতে বাধা, যার কারণে সে কিছুই করতে পারছে না। কোন অধিকারে বলবে সে? আগে যে সে অধিকার অর্জন করতে চায়, তারপর না হয় উপযুক্ত জবাব দেবে। এদিকে নাসিমা বেগমও কিং করতো বিমূঢ়। এই সময় এমন একটা কথা কেন বলল রাজ? তিনি গৃহকর্মীর দিকে একবার তাকালেন। হিয়া যে ছোট হলো সবার কাছে, এটা কি রাজ বুঝলো না? তিনি কিছু বলবেন তার আগে রুহি বলল, হ্যাঁ হিয়া, আমিও শুনলাম সারাদিন নাকি কর্মকর্ণের মতো ঘুমাস। এখন সব প্রেম টেম বাদ দিয়ে লেখাপড়ায় মনোযোগ দে, নাহলে কিভাবে কি করবি বলতো? ছোটমা তোকে নিয়ে কত স্বপ্ন দেখে। এইভাবে প্রেম করে ছ্যাঁকা খেয়ে যদি সবই গুলিয়ে ফেলিস, কি করবি তাহলে? হিয়ার চোখে পানি টপ করে পড়ল প্লেটে। তার নেওয়া যাচ্ছে না। এরা দুজন এই জন্যই ডেকেছে হিয়াকে। রুহির কথা শেষ হতেই নাফি বলে উঠল, রাজ ও রুহি, তোমাদের এই কথাগুলো কি ঘরে বসে বলা যেত না? কাকে শোনাচ্ছে এগুলো? কেউ জিজ্ঞেস করেছে তোমাদের কাছে? সঙ্গে তাল মেলালেন নাসিমাও। তিনি বললেন, হ্যাঁ ঠিকই তো, কেউ শুনতে চেয়েছে রাজ। এখানে এসব কেন বলেছিস? হিয়ার ব্যাপারে এসব কথা কে জানতে চেয়েছে তোদের কাছে? রুহি, মা, আমারও তো তোমার বোন। তুমি ওকে ঘরে নিয়ে বোঝাতে পারতে, বলতে পারতে। অপমান করতে এসে নিজেরা অপমানিত হলো। ব্যাপারটা মোটেও ভালো লাগলো না রাজদের। রুহি আমতা আমতা করে বলল, আমি তো জাস্ট এমনিই বললাম, তুই মাইন্ড করিসনি? হিয়া কান্না দ্রুত গিলে নিল। চোখের পানিটুকু মুছে নিয়ে সে কৃত্রিম হাসি নিয়ে বলল, কিছু মনে করিনি। এবারও চোখ তুলে তাকালো, দেখলো হিয়ার মুখখানা। সেদিন যখন প্রথম ডেকেছিল হিয়াকে, পুরুষলিয়া মনে কি ভীষণ ধাক্কাটা না খেয়েছিল। পুতুলের মতো সুন্দর মেয়েটির দিকে তাকিয়েছিল সারাক্ষণ। বিয়ে করবে না বলে পণ করা ছেলেটাও সেদিন মুগ্ধ হয়েছিল রমণীকেই দেখে। যা আছে মনে মনে, নাফি নিজের অনুভূতি লুকিয়ে রাখতে জানে। সে একবার তাকিয়ে আঁখিদয় সরিয়ে নিল। তাছাড়া সব বিচ্ছেদ ব্যর্থতা নয়, কিছু বিচ্ছেদ আত্মরক্ষার নাম। নাফি কেন কথাটি বলল নিজেও জানে না। কথাটি বলে সে আবার প্লেটের দিকে তাকিয়ে খেতে লাগলো। নাসিমও আর কিছু বলল না, লেগে পড়লে নিজের কাজে। রাজা রুহি এইবার খাওয়ায় মন দিল। শুধু হিয়াই পারল না স্বাভাবিক হতে। সে কোনো মতো নাকে মুখে কয়েকটা খেয়ে যেমন নীরব এসেছিল তেমনভাবেই চলে গেল। নিজের জন্য বর্ধকিত রুমে গিয়ে দরজা আটকালো। এইবার শুরু করলো আতপাগলের পাগলামি। সে ঘর জুড়ে পাইচারি করতে লাগলো। হিয়া হঠাৎই কেঁদে ফেলল। রাজা রুহিকে একসাথে ভালো থাকতে দেখে হিয়ার খারাপ লাগে না। থাকুক না ওরা ওদের মতো। বারবার হিয়াকে নিয়ে পড়ছে ওরা। আর কি চায় হিয়ার কাছ থেকে? ওরা হিয়াকে ভাঙতে চায়। ওরা কি বোঝে না হিয়া ভীষণ আঘাত পেয়েছে ওদের দিয়ে, যার কারণে সে শক্ত হয়েছে। হিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। কালই সে চলে যাবে এখান থেকে, আর কখনই আসবে না এখানে, কখনো না। হিয়ার ঘুম আসছে না। সারা সন্ধ্যা ঘুমিয়ে রাতে কি আর ঘুম আসে? নিজের বাড়ির মধ্যে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো সে। ধুর, ভাল লাগে না, আর মনটাও ভালো নেই। হিয়ার খুব হাসপাস লাগছে, দম বন্ধ লাগছে। একটু বাইরের হাওয়া খেতে পারলে ভালো লাগতো। হিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। এখন ছাদে যাবে সে। একটু কফি পাওয়া গেলে মন্দ হতো না। হিয়া রান্নাঘরে গেল আগে। সেখানে সব কিছু গোছানো আছে, কিন্তু এখন কফি বানাবে কে? হিয়া তো কিছুই পারে না। কফি বানানোর ভয়ে হিয়া কফি খাওয়ার চিন্তা বাদ দিল। বিরস মুখে যেতে লাগলো ছাদের দিকে। রাত তখন কত আর হবে, 12টা হয়তো। তাই হিয়া ছাদের এক কোণে গিয়ে দাঁড়ালো।
মুক্ত বাতাসে শ্বাস নিলেও কিছুক্ষণ। এখন তার ভয় লাগছে। চারপাশ কেমন অদ্ভুত নীরবতা। এমন একটা পরিবেশকে ছাপিয়ে হিয়ার কানে এলো পরিচিত এক কণ্ঠস্বর। যে মানুষটা তোমার অনুভূতির মূল্য বোঝেনি, সে তোমার ভালোবাসার যোগ্য ছিল না। তুমি হারাওনি, বরং তুমি বেঁচে গেছো। হিয়া ফিরে তাকালো পেছনের দিকে। দেখলো নাফি দাঁড়িয়ে আছে, হাতে 2 কাপ কফি। হিয়া হতভম্ব চাহনিতে তাকালো নাফির দিকে। এই সময় এই লোকটাকে মোটেও আশা করেনি হিয়া। তাও ভালো হয়েছে, এখন হিয়া সেই কথাটা বলতে পারবে। নাফি এগিয়ে এসে হিয়ার সামনে কাপটা এগিয়ে দিল। বলল, আমি কফি একটু বেশি পছন্দ করি, একসাথে 2 কাপ খাই। আজ তুমি খাও এটা। হিয়ার অবাকের রেশ তার তখনও কাটেনি। কিছুক্ষণ আগেই তো কফি খেতে মন চাইলো। রান্নাঘরে গিয়েছিল সে, কিন্তু বানানোর ভয়ে আর খেলো না। কি অদ্ভুত, এই লোক নাকি 2 কাপ কফি খায়। এটা আদৌ সম্ভব? হিয়া হাত বাড়িয়ে কফিটি নিল। নাপি তখন অন্যদিকে সরে গিয়েছে। হিয়া ভাবলো, খাওয়ার সময় রাজের কথায় জের ধরেই নাফি এই কথাটি বলল। তাই হিয়া এসব নিয়ে আর কথা বলল না। এখন তার কাজের কথাটি বলতে হবে। হিয়া নাফির পাশে গিয়ে দাঁড়ালো। শুকনো ঢোক গিল সে। ভয় লাগছে তার। মান-সম্মান তো এমনি খেয়ে বসে আছে, এখন আর কি? হিয়া খুসখুস করে কেসে উঠল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, একটা কথা ছিল। নাফি জানতো এমন কিছুই হবে। সে ভাবলিশীন হয়ে বলল, কি কথা বলো? হিয়া নড়েচড়ে দাঁড়ালো। এদিক ওদিক তাকিয়ে স্থির করতে চাইল চঞ্চল মনটাকে, কিন্তু তার পারল কই। তবু সে ব্যর্থ হলো না। বলো, আপনাকে ওই দিন যা বলেছিলাম, ওটা একটা গেম ছিল। কিছু ফ্রেন্ডের সাথে ট্রুথ ডেয়ার খেলতে গিয়ে এমন হয়েছিল। আপনি উল্টোপাল্টা আবার কিছু ভাববেন না যেন। নাফি আগের মতোই বলল, কোন দিনের কথা বলছো? হীরার চোয়াল ঝুলে এলো। এই লোকের মনে নেই? আরে ওই দিন ক্যাফেতে বসে বলেছিলাম না। ও হ্যাঁ, কি বলেছিলি যেন? হিয়া খেল হারালো এবার। মানে কি? যেখানে হিয়া উত্তেজনায় ঘুমাতে পারেনি, সেখানে এনার মনেই নেই? কি আশ্চর্য ব্যাপার। হিয়া তবুও নিজেকে শান্ত রেখে বলল, ওই যে একটা ইম্পর্টেন্ট কথা বলেছিলাম না, ওটা। কোনটা? ওই যে ওইটা। আপনাকে আমি। আমাকে কি? হিয়া রক্তচক্ষু নিয়ে তাকালো নাফির দিকে। নাফি ওর দিকে তাকানো ছিল। নাফিও ওর দিকে তাকালো ছিল। হিয়ার রাগ দেখে বোকা হাসলো নাফি। বলল, আরে আমি কি করব? আমার তো মনেই নেই। কোন কথার কথা বলছো? আমি তো বুঝতেই পারছি না। হিয়া তাতে দাঁত পিষে রাগ সংবরণের চেষ্টা করলো। নাফি এক হাত টেনে কফির মগটা ওর হাতে দিল। রাগী স্বরে বলল, আপনার মাথা আর মুন্ডু, আপাতত এটাই বোঝেন। ফাউল যত সব। হিয়া দাঁড়ালোই না সেখানে, দ্রুত চলে গেল ছাদ থেকে। হিয়া চলে যাওয়ার পর নাফি হাসলো শুধু। আর তো কিছুদিনের অপেক্ষা। আর তারপরেই তো খেলা জমবে। সকাল সকাল হিয়া তল্পাতল্পি গুছিয়ে বের হলো রুম থেকে। সে কিছুতেই থাকবে না এই বাড়িতে। কিন্তু ড্রয়িং রুমে নাসিমার সামনে গেলেই বাধে বিপত্তি। নাসিমা বই পড়ছিলেন ড্রয়িং রুমের সোফায় বসে। তিনি যখন দেখলেন হিয়া রেডি হয়ে বের হচ্ছে, নাসিমা অবাক হলেন। তিনি উঠে হিয়ার কাছে গেলেন দ্রুত। ওর হাত থেকে ব্যাগটা নিয়ে বললেন, কি হয়েছে মা, কোথায় যাচ্ছ? ব্যাগ কেন হাতে? জানতো এমন কিছুই হবে। সে আগে থেকে সব সাজিয়ে রেখেছিল। হিয়া সাজানো কথাগুলো এক এক করে বলতে লাগলো। আন্টি, আমার ভার্সিটিতে অনেক জরুরি একটা কাজ পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে। আন্টি বিশ্বাস করুন, আমি কারো উপর রেগে নেই, কারো উপরে অভিমানও করিনি, কিন্তু আমাকে যেতে হবে। সমস্যা নেই, আমি আবারও আসবো। হিয়া কথাগুলো একনিকেষে বলল। নাসিমা খানিকক্ষণ তাকিয়ে থাকলেন হিয়ার দিকে। তিনি বেশ বুঝতে পারছেন হিয়া এখন থেকে যাওয়ার জন্য এইসব বলেছে। রাত যখন হিয়াকে অপমান করেছিল, তিনি তো দেখেছিলেন হিয়ার চোখের পানি। হিয়ার জায়গাটায় তিনি থাকলেও এরকমই করতেন। নাসিমা হিয়ার সামনে ধরা দিলেন না যে তিনি হিয়ার মতলব বুঝতে পেরেছেন, বরং অবাক কণ্ঠে বলেন, তাই? এ মা, তাহলে তো আজই যেতে হবে। হিয়া দ্রুত উপন্যাস মাথা ঝাঁকালো। সে মনে মনে ভীষণ খুশি হলো। যাক, তাকে আর বেশি কিছু বোঝাতে হয়নি। বলল, হ্যাঁ হ্যাঁ আন্টি, আমাকে যেতে হবে আজই। একটু থেমে আবারও বলো, রুহি আপুরা তো ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি ওদের। আমি তাহলে যাই আন্টি। রাস্তা এখন পরিষ্কার, সে নিশ্চিন্তে যেতে পারবে। রমণী স্বস্তির শ্বাস ফেলল। তবে সে শ্বাস নেওয়ার আগেই বাস রেডি হলো। হিয়া যেতে নিল। নাসিমা হিয়ার হাত ধরে বললেন, একদিন গুরুত্বপূর্ণ কাজ অ্যাটেন্ড না করলেও তেমন কিছুই হবে না, বরং তুমি যদি চলে যাও আমি অনেক কষ্ট পাবো মা। আমি জানি তুমি আমার ছেলে বৌমার কথায় কষ্ট পেয়েছো, তাই চলে যাচ্ছ।
না না আন্টি, এমন কোনো বিষয় নয়, আমি যেতে হবে এখন। নাসিমা আবার হিয়াকে বললেন, "উম, কোনো কথা শুনবো না। তোমার বড় চাচু আগামী সপ্তাহে আমাদেরকে যেতে বলেছে। তুমি যদি এখন চলে যাও তাহলে কিন্তু আমরা যাব না।" নাসিমা শক্ত কণ্ঠে বললেন, "হিয়া, সত্যি আমি কষ্ট পাবো তুমি চলে গেলে।" হিয়া মনে মনে বেশ বিরক্ত হলো। এটা কেমন মুসিবত রে বাবা, তারা তো এখানে দম বন্ধ হয়ে যাচ্ছে, তা কি কেউ বুঝতে পারছে না? আশ্চর্য। হিয়া আর কথা বলতে পারল না। নাসিমার সামনে শত হলো হিয়ার মায়ের বয়সে, তার সামনে তো আর হিয়া কথা বলতে পারে না। হিয়া ব্যর্থ হয়ে ঘুরে নিজের রুমে চলে গেল। তার কিছুই ভালো লাগছে না, পুরো জীবনটাই লস তার। চলে যাওয়ার পর নাসিমা আবার শান্তিতে পড়ায় মনোযোগ দিলেন। সকালে একটু হাদিস করবা, কোরআন না পড়লে ভালো লাগে না তার, পুরনো অভ্যাস এটা। তাছাড়া এখন বাজেই বা কত? নাসিমা এক দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সবে 7:25 বাজে। নাসিমা আবার সত্যি সত্যি অবাক হলেন। মেয়েটা ঘুমায়নি নাকি? সে জাগে। হিয়া যে থেকে গেছে এটাই অনেক। নাসিমা সকল চিন্তা বাদ দিয়ে পড়তে বসলেন। ঠিক তখনই কল এলো ফোনে। নাসিমা বেজায় বিরক্ত হলেন। এখন আবার কে কল করলো? একটু পড়তে এসেছিলেন সেটাও শান্তিতে পড়তে পারছেন না। নাসিমা পাশ থেকে ফোনটা নিলেন। স্ক্রিনের নম্বর দেখে তিনি হতবাক হলেন। একবার তাকালেন উপরের তাকা নাফির রুমের দিকে।